তোমার ছাড়া কি পৃথিবীতে আর কারোর মেয়ে নেই? তারা তাদের মেয়েকে ভালোবাসে না, শুধু তুমিই বাসো। তারা তাদের মেয়েকে বিয়ে দেয় না, সংসার করছে না। কখন বললাম বিয়ে দেব না? সময় হোক, ভালো পাত্র পাই, তারপর বিয়ের ভাবনা চিন্তা করব। পাত্র খুঁজতে না নামলে ভালো পাত্র পাবি কোথায়? সবাই বলাবলি করছিল মেঘার বিয়ে হয়ে যাচ্ছে। কুয়াশাকে কেন বিয়ে দিচ্ছি না? কোনো সমস্যা কি না? অন্যের কথা শুনে যে ধরবে না কি আর? মেয়ে আমার কোথাও পালিয়ে যাচ্ছে না। সময় হোক বিয়ে দিব। আমার মেয়েকে বিয়ে দেব কি দিব না সেটা আমার ব্যাপার। আমি কারোর কথায় কান দিচ্ছি না। আমাদের বয়স হয়েছে, কখন কি হয়ে যায়, তখন আমার মেয়েটার কি হবে? জানি কুষাণ বোনকে ফেলে দিতে পারবে না, কিন্তু মানুষের মন ঘুরতে সময় লাগে না। হ্যাঁ, সেটা আমিও বুঝতে পারছি। রায়হান বন্ধুর ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। রাহুল শেঠ ছেলেটার সম্পর্ক খোঁজ নি, তারপর ধীরে সুস্থে আগানো যাবে। ছেলেটাকে দেখে তো ভালোই মনে হয়। উপরে উপরে সবাই ভালো, ভিতরে খবর জানতে হবে। আমার মেয়ের কোনো ফেলনা নয়, তাকে ভালো সুপাত্র হস্তে তুলে না দেওয়া পর্যন্ত মরেও শান্তি পাবো না। তুষার কিন্তু ভালো। হ্যাঁ, শুধু দোষ একটাই, ও আমার মেয়েটাকে অনেকটা দূরে নিয়ে যাবে, যেখানে যখন তখন চাইলে আমি যেতে পারবো না। কুয়াশা আর কিচ্ছু শুনল না, নিঃশব্দে জায়গা থেকে প্রস্থান করলো। মা বাবার তাকে নিয়ে এমন দুশ্চিন্তা ওর মন খারাপ করে দিল। কফি বানাতে গিয়ে হাতে কয়েকবার ছ্যাঁকাও খেলো। কফি নিয়ে বারান্দায় এসে বসে কাটিয়ে দিল অনেকটা সময়। কি ভাবছে, কি করেছে, মস্তিষ্কে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। ডিনারের জন্য কুষাণ ডাকতে এলে তখন হুঁশ ফিরল। দেখলো কফিটাও পুরো খাওয়াই হয়নি, ডিনারটাও ঠিক মতো খেতে পারলো না। বাবা মার কথা চিন্তা করতে করতে ঘুমিয়েই পড়েছিল। ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল। ঘুমু ঘুমু কণ্ঠে হ্যালো বলল। ওপাশ থেকে উত্তর এলো না, শুধু দীর্ঘশ্বাস শোনা গেল। কুয়াশা নাম্বারটা দেখল, এটা ঠিকই ফোন এসেছিল। ও কিছু না ভেবে সেভ করে হোয়াটসঅ্যাপ চেক করলো। তুষারের ছবি ভেসে উঠল। ওর ঘুম পুরোপুরি কেটে গেছে। ওপাশ থেকে বা কুয়াশা কেউই ফোন কাটেনি। ছবি দেখে ও হুড়মুড় করে উঠে বসলো। শুকনো ঢোক গিলিয়ে বলল, তুষার। তুষার একটু অবাক হলো। কুয়াশা কিভাবে চিনল? বলল, কিভাবে বুঝলে? আপনার হোয়াটসঅ্যাপে ছবি দেখে। তুষার শ্বাস ছেড়ে বলল। ও। কুয়াশা আমতা আমতা করে বলল, আম সরি, আমার আপনার সম্পর্কে ওভাবে অমন কথা বলা উচিত হয়নি। আমার শুধু আপনার প্রতি ক্ষোভ থেকে অমনটা মনে হয়েছে, তাই কিছু না ভেবে আমি বলে দিয়েছি। স্বীকার করে নিচ্ছ আমি ভালো? আমি জানি না আপনি কেমন, কিন্তু আমার মনে হয়েছে আপনার সম্পর্কে ওভাবে বলা ঠিক হয়নি, অন্যায় করে ফেলেছি। গুড, আমি ফোন দিলাম। রাগ করলে না যে প্রেমে পড়ে গেলে নাকি? প্রেমে পড়া কি এত সহজ? প্রেমে পড়া সহজ, কিন্তু মায়ায় জড়িয়ে আটকে পড়ে ফেরার পথ না পাওয়াকে ভালোবাসা বলে। প্রেম বা ভালোবাসা কোনোটাই পড়িনি, তাই অনুভূতি সম্পর্কে অবগত নই। একটা জিনিস খেয়াল করেছো? এই প্রথম তুমি আমার সাথে সুস্থ এবং সুন্দর ভয়ভীতি ছাড়া কথা বলছো। কুয়াশা অবাক হয়ে গেল। ওর কথা সত্য। কিছুক্ষণ চুপ থেকে ভাবলো, বলল, প্রথম ফোনে কথা বলছি, সেজন্য হয়তো। ওকে সামনাসামনিও ফোনে কথা বলবো, না হলে এমন সুন্দর কথা বের হবে তোমার মুখ থেকে, না হলে তো কাটা বের হয়। কুয়াশা রাগ করলো না। ভাবলো লোকটা মনে হয় সবসময় এমনই করে, সবাইকে রাগিয়ে দেয়। তাই সম্মতি জানিয়ে বলল, জি জি ঠিক আছে। বলছি আমার সাথে বিয়ে হচ্ছে না বলে কত রাগারাগি করলেন। আমি চাইছি আপনার একটা গতি করে দিতে। তুষারের ভ্রু উচকে গেল। বলল, গতি? কিসের গতি করতে চাইছো? আমার অনেক চেনা জানা ভালো সুন্দরী মেয়ে আছে, আপনি চাইলে আমি আপনাকে তাদের ছবি পাঠাতে পারি। আপনি পছন্দ করে জানাবেন, তার সাথে আপনাকে সেট করে দিব। তুষারের ফুরফুরে মেজাজটা মুহূর্তেই গরম হয়ে গেল। দাঁতে দাঁত চেপে বলল, ঘটকালি করতে নেমেছো? শুধু আপনার জন্য, আর কারোর জন্য না। মেজাজ গরম করবে না। তোমাকে বলেছি আমার গতি করে দিতে। এত উপকার তোমার কে করতে বলেছে? আপনার জন্য মেয়ে খুঁজে আপনার উপকার করতে চাইছি। তুষার ঠাস করে ফোন কেটে দিল। কুয়াশা বোকা বোকা হয়ে তাকিয়ে বলল, যা বাবা, আজকাল যে যে উপকার করতে গেলেও মানুষ রেগে যায়।
তুষারের আরেক ধাপ বাড়িয়ে দিয়ে কুয়াশা আরেকটা মেয়ের ছবি সেন্ড করে মেসেজ লিখলো, আরে লজ্জা পাবেন না, কোন মেয়ে পছন্দ নির্দ্বিধায় আমাকে জানাবেন, নো লজ্জা, ওকে? কুয়াশাকে নিয়ে ওর বাবা মা চিন্তার শেষ নেই। ও সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। মায়ের সারাক্ষণ এমন দুশ্চিন্তা ওকে অপরাধী করে তোলে। কুয়াশার এখন আর কিছু ভালো লাগে না। আগে চঞ্চলতা কমিয়ে দিয়েছে, বিসিএস প্রিপারেশনের মনোযোগ দিয়েছে, নিজেকে সব কিছু থেকে লুকিয়ে রাখার প্রয়াস চালাচ্ছে। পড়ার মধ্যেই ফোন হাতে নিয়ে তুষারের মেসেজ এসেছে কিনা চেক করলো। লোকটা ফোন দিয়ে সেদিন কথা বললো, তারপর আর পাত্তাই নেই, একেবারে লাপাত্তা হয়ে গেছে। মেসেজ দিলে সিন হয় কিন্তু রিপ্লাই আসে না। হয়তো রিপ্লাই দেওয়ার প্রয়োজন বোধই করে না। তবে কুয়াশার মনটা ছটফট করে অজানা কারণে। বারবার তুষারের অ্যাক্টিভিটি চেক করে। ও নিজেও জানে না কেন এমনটা হয়, কিন্তু ভালো লাগে, আবার রাগও লাগে। কুয়াশা দুপুরে শুয়ে ফোন চাচ্ছিল, এমন সময় পাখি আর তুতুলেরও। বাবা, তোমরা দুজন দল বেঁধে কি ব্যাপার? পাখি হেসে বলল, ব্যাপার খুবই সিরিয়াস, আবার খুশির। কুয়াশা কৌতূহলে উঠে বসে বলল, ও তাই নাকি, তা কি ব্যাপারখানা শুনি। তুতুল বলল, তোমাকে দেখতে এসেছে বড় বাবার বন্ধুর ছেলে, ওদের নিজেদের ব্যবসা আছে। ছেলের সম্পর্কে খোঁজ খবর নিয়েছে, ছেলে ভালো, আজ তারা সন্ধ্যায় তোমাকে দেখতে আসবে। এমন কথা শুনে কুয়াশা কিছু সময় থ হয়ে বসে রইল। তুতুল পাখি আরো কি কি বললো তা ওর কান অবধি পৌঁছালেও মস্তিষ্কে ধারণ করতে পারলো না। তুতুল ওকে মৃদু ধাক্কা দিয়ে ওর হুঁশ ফিরল। কি হলো, কোথায় হারালে? এখনই কি হবু বরকে নিয়ে স্বপ্নের রাজ্যে বেড়াতে গেলে? পাখি হেসে বলল, উঠে যা, ফ্রেশ হয়, তোকে রেডি করে ওদিকে মা ছোট মা কাজ করছে, ওদেরকেও হেল্প করতে হবে, পরেও স্বপ্নের রাজ্যে ঘুরতে পারবি। কুয়াশা আকাশ কুসুম ভাবতে ভাবতে অনুভূতি শূন্য হয়ে ফ্রেশ হয়ে আসলো। ওকে সাজাতে সাজাতে তুতুল পাখি নানান কথা বলল। তার কিছুই কুয়াশা শুনলো বলে মনেই হলো না। হঠাৎ ওরা ওর অন্য মনস্ক দেখে পাখি বলল, তুই কি বিয়েতে রাজি নস? কি হয়েছে তোর? তুই কি কাউকে ভালোবাসিস? কুয়াশা চমকে উঠে বলল, কই না তো, হঠাৎ এমন প্রশ্ন করলে কেন? মেয়ের কথা শুনলে তোর মুখটা শুকিয়ে যায়, তাই। তুই কাউকে ভালোবেসে থাকলে বলতে পারিস, ছেলে ভালো হলে বাসা কেউ অমত করবে না। তেমন কিছু না ভাবিপু, তোমাদেরকে ছেড়ে যেতে হবে ভাবলে মনটা খারাপ হয়ে যায়। আমার এমন কেউ থাকলে অবশ্যই জানাতাম। দেখো কুয়াশা, আমি, পাখি, ভাবি, বৌমা, বড় মা সবাই পরিবার আপনজন ছেড়ে শ্বশুরবাড়িতে অচেনা অজানা মানুষদেরকে আপন করে নিয়েছি। এটাই সামাজিক ধর্মীয় নিয়ম, আমরা না চাইলেও এটা করতে হবে। সুতরাং মন খারাপ না করে সবটা মেনে নেওয়ার চেষ্টা করো। কুয়াশা কিছু বলল না, চুপচাপ বসে রইল। পাখি তুতুল ওকে রেডি করে নিচে চলে গেল শাশুড়িদের কাজ করে দিতে। কুয়াশা সোনালি রঙের শাড়ি পরেছে, সাথে হালকা সাজ। নিজের দিকে অপলক কিছুক্ষণ তাকিয়ে থাকলো, বোঝার চেষ্টা করলো তার মধ্যে কি এমন আছে যার জন্য অপরিচিত একটা ছেলে তাকে বিয়ে করে নেবে। সে কি কারো ভালোবাসার যোগ্য? সে কি ভালো স্ত্রী হতে পারবে? তুষার ড্রয়িং রুমের সোফায় বসে ফোন টিপছিল। সামনে টিভিতেই খেলা হচ্ছে, সেটাও দেখছে। তিশা ছেলের জন্য কফি ও তার আর স্বামীর জন্য চা বানিয়ে এনে বলল, এভাবে আর কতদিন চলবে? আমি আর কতদিন এভাবে চা কফি বানাবো? তুষার মায়ের দিকে না তাকিয়ে বলল, তোমাকে কাজ করতে বলেছে কে? কাজের লোককে বললে করে দিত। আমি কি বোঝাচ্ছি বুঝেও না বোঝাও ভান করছিস? কাজের লোক দিয়ে সব হলে তোকে বিয়ের কথা বলতাম না। একা একা আমার ভালো লাগে না। বাপ ছেলে সারাক্ষণ কাজে থাকিস, আমার একটা সঙ্গী হলে একা লাগতো না। তুষার এবার উঠে বসে বলল, তোমাকে একটা বুদ্ধি দেই, তোমার একা একা বোরিং লাগে, তুমি বাবাকে বিয়ে দিয়ে সতীন আনতে পারো। তারপর সারাদিন দুই সতীন মিলে সংসার, গল্প, ঝগড়াঝাটি, চুলোচুলি করবা, তোমার বোরিংনেস কেটে যাবে। বাবা তুমি রাজি থাকলে কাজীটা কি? তিয়াস আহমেদ খেলায় মনোযোগ। মা ছেলের কোনো কথায় তার কানেই ঢোকেনি, কোনো উত্তরও করলেন না। তুষার বলল, নীরবতা সম্মতির লক্ষণ, তাই তো চুপ করে আছে। তুষার বাবা কি ফাঁসিয়ে কফির কাপটা নিয়ে উঠে গেল। তিশা আহমেদ ফোঁস ফোঁস করে স্বামীর উপরে চওড়া হলো। তুষার ওর রুমে থেকে বাবা মা ঝগড়াঝাটি শুনতে পাচ্ছে। মিটমিট করে হেসে হোয়াটসঅ্যাপে কাঙ্ক্ষিত মানুষের মেসেজ করতে ঢুকলো। রাগ অভিমান থাকলেও সেটা মনে ছটফটানির কাছে ভাটা পড়ল। কুয়াশার ভাবনার মাঝে ফোনের টুংটাং আওয়াজ হলো। হাতে নিয়ে দেখলো তুষারের মেসেজ। ওপেন করে দেখলো,
ওসব মেয়ের ছবি আমি ওপেন করেও দেখিনি। তুমি রাজি থাকলে বলো, আমার আর কাউকে লাগবে না। কুয়াশা থম মেরে বসে রইল। তুষার কুয়াশাকে আবার প্রস্তাব দিল। মেসেজের রিপ্লাই করতে পারল না, তার আগেই তুতুল এসে তাড়াহুড়ো লাগিয়ে দিল। ছেলেপক্ষরা চলে এসেছে। কুয়াশার ভয়ে দুরু দুরু বুক কাঁপছে। তুষারের মুখশ্রী ভেসে উঠছে, চোখ জ্বালা করে পানি আসতে চাইছে। ওদের সামনে গিয়ে সালাম জানালো। ওরা এটা সেটা জিজ্ঞেস করছে। কুয়াশা ভয় জড়তা নিয়ে সবটা উত্তর দিল। ওদের কথা শুনে বুঝলো পাত্র উপস্থিত নেই। সে কিছু কাজের জন্য হঠাৎ করে আটকে গেছে, কিছুতেই আসতে পারছে না। কুষাণ বলল, বিয়েটা যাদের সংসার করবে তারাই যদি নিজেদের মধ্যে বোঝাপড়া না করে নেয় তাহলে কি হবে? পাত্রপক্ষ থেকে একজন বলল, ওরা না হয়ে কাল কোথাও দেখা করে নেবে, সেটাই ভালো হবে। কুয়াশা, তোমার নাম্বারটা দিও। কি বলেন ভাই? কৌশল অমতের কিচ্ছু দেখলো না, সম্মতি জানালো। কুয়াশা পুরোটা সময় কাঠের পুতুলের মতোই বসে রইল। পাত্রপক্ষ চলে যেতেই কিয়া মেয়ের পাশে বসে বলল, কি রে মা, এভাবে বসে আছিস কেন? ওদেরকে পছন্দ হয়েছে? তোর বাবা ভাই তোর জন্য সব সময় বেস্টটাই নেবে, তাই তুই কোনো টেনশন করিস না। কুয়াশা হাসার চেষ্টা করে বলল, আমি জানি তারা আমার খারাপ হতে দিবে না। পাখি বলল, হ্যাঁ, কাল তোমরা দেখা করে নিজেদের মধ্যে কথা বলে নিও। পরিবার ভালো মনে হয়েছে মানে ছেলেও ভালোই হবে। কিয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তাই যেন হয়। রাতে কুয়াশা অল্প খেলো, চোখ বন্ধ করতেই চোখ দিয়ে অনর্গল অশ্রু ঝরছে। কেন? এর উত্তর ওর কাছে নেই। তুষার তার পরেও মেসেজ করেছে। তুমি কি রাগ করলে? আমি তো মজা করলাম, ডোন্ট বি সিরিয়াস। কুয়াশা সেগুলো দেখেও রিপ্লাই করেনি, শুধু দীর্ঘশ্বাস ফেলেছে। নীল আকাশে শুভ্র নীলমন রোদের খণ্ড খণ্ড মেঘের মেলা। বিকালে নির্মল শীতল বাতাস বইছে। কুয়াশা ও প্রকৃতির সাথে মিলিয়ে নীল সাদা রঙের সালোয়ার কামিজে নিজেকে স্নিগ্ধ সুষমময় রূপে সাজিয়ে নিয়ে এসেছে। এত সুন্দর প্রকৃতিকে রেস্টুরেন্টে গ্লাস দিয়ে দেখতে হচ্ছে। আশেপাশে প্রেমিক প্রেমিকা কপত কপতিরা আছে। এর মধ্যে কুয়াশা বুঝতে পারলো সামনে বসে থাকা হবু বর নামক পুরুষের দৃষ্টি বিচরণ করছে তার সারা অঙ্গ জুড়ে। অস্বস্তিকর পরিস্থিতিতে হাঁসফাঁস লাগছে, গা শরীর ঘিনঘিন করে উঠল। কন্যা টেনে নিজেকে যথাসম্ভব আবৃত করে নিল। রাজের তীক্ষ্ণ দৃষ্টি না সরিয়েই বলল, নাইস, তোমাকে আমার ভালো লেগেছে। বাই দা ওয়ে, এমন ক্ষেতের মতো বিহেভিয়ার করছো কেন? হবু বউ দেখতে এসেছি, দেখবো না? এত তাকাতাকি করার কি আছে? বিয়ের পর তো এমনিতেই সব দেখতে পারবো, তুমি চাইলে আগেও দেখতে পারি। কুয়াশা রাজের এমন ব্যবহারে অবাক না হয়ে পারছে না। লোকটা কি তার সাথে মজা করছে? বাবা ভাই কি এই লোকটার এমন ব্যবহারের কথা জানে? ওকে চুপ করে থাকতে দেখে রাজ বলল, দেখো, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি, তাই বিয়ের আগে আমার একটা সাবজেক্ট ক্লিয়ার হওয়া দরকার। আমি ক্লিয়ারলি জানতে চাইবো, আর তুমিও ক্লিয়ারলি অ্যান্সার করবা। কুয়াশা বুঝতে পারলো না রাজ কি বিষয়ে কথা বলতে চাইছে, তাই সে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রাজ কফির মগটা টেবিলের ওপর থেকে নিয়ে এক সিপ নিয়ে বলল, আর ইউ ফুলফিল ভার্জিন? রাজের কথায় ওর কান ঝাঁঝা করে উঠল। কুয়াশার অপমানে লজ্জায় আঁখি জোড়া ছটছট করে উঠল। অ্যারেঞ্জ ম্যারেজে কি এসব জিজ্ঞাসা করে? এটা কি নিয়ম? চোখ নামিয়ে নিল। রাজ কৌতূহলী নিয়ে তাকিয়ে আছে। ওকে চুপ থাকতে দেখে বলল, ছেলেরা যেমন তেমন ওইটা ম্যাটার করে না, তবে মেয়েদের ব্যাপারটা আলাদা। কুয়াশা এবার আর চুপ থাকতেই পারল না। শান্ত কণ্ঠে রাগ ঠেলে বলল, ছেলে মেয়ে উভয়কেই চরিত্রবান হওয়াটা জরুরি। তাদের মধ্যে একজনের কেউ চরিত্রহীন, একজন চরিত্রবান হলে কে সে চরিত্রহীনকে মেনে নেবে? তার জন্য ভালো কিছু ডিজার্ভ। আপনার আমার উপরে বিয়ের আগে থেকেই এমন মনোভাব, বিয়ের পর না জানি কি করবে, তাই বিয়ের ব্যাপারটায় আর না আগানোই ভালো। আপনি বাসায় গিয়ে বলে দিবেন আপনি আমাকে বিয়ে করতে পারবেন না, নিজের পছন্দের নিজের কোয়ালিটির কোনো চরিত্রবান মেয়েকে বিয়ে করে নেবেন। রাজ হেসে বলল, এতক্ষণ তো খুব ইনোসেন্ট বোলাবালা সেজেছিলে, যে চরিত্র নিয়ে কথা উঠলো এমনিতেই চেতে উঠলে। কাহিনী কি, কয়েকজনের সাথে টাইম কাটিয়েছ? কুয়াশা রাগ ছিড়বিড় করে উঠল। উঠে দাঁড়িয়ে বলল, আপনার সাথে এমন লেম ম্যাটারে কথা বলতে ইচ্ছুক নই।
আপনার কথায় বুঝতে পেরেছি আপনি কেমন। আপনার মাথায় ঘিলু থাকলে আপনিও আমার কথার মানে বুঝতে পারতেন, কিন্তু আফসোস আপনার সেটা নেই। আপনার ফিউচার ওয়াইফের জন্য সমবেদনা জানাচ্ছি। আপনার মতো এমন একজনকে সে জীবনসঙ্গী হিসেবে পাবে। রাগে রাজের হাত মুঠো শক্ত হয়ে গেল। তুষার বন্ধুদের সাথেই এসেছিল। কুয়াশাকে একটা ছেলের সাথে দেখে বুকটা ধুকপুক করে উঠল। দূর থেকে ওদের পর্যবেক্ষণ করছে, কিছু শুনতেই পারছে না। তবে কুয়াশাকে দেখে মনে হচ্ছে রেগে গেছে। ও আর বসে থাকতে পারল না, বন্ধুদের রেখে কুয়াশার কাছে এগিয়ে গিয়ে বলল, তুমি এখানে? এই লোকটাই বা কে? তুষারের আগমনে কুয়াশা চমকে গেল। সেদিনের তুষারের নামে বাজে কথাটা বলেছিল, তুষার সেটা আড়াল থেকেই শুনেছিল। আজও একটা ছেলের কাছে এমন বাজে কথা শুনেছে। রাগ কষ্ট মিশ্রিত অনুভূতি হচ্ছে। তুষারেরও এমনই হয়েছিল নিশ্চয়ই, হবেই হয়তো আজ যেমন তার হচ্ছে। কুয়াশার চোখ জোড়া ছলছল করে উঠল, নিজেকে সামনে নিয়ে বলল, আপনি এখানে? তুষার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, প্রশ্নটা আমি আগে করেছি। তুষারের বাচ্চা মতে কুয়াশার হাসি পেলেও সেটা চেপে রাজের দিকে তাকিয়ে বলল, আসছি। আপনি যদি কথাগুলো না বলতে পারেন তাহলে আমিই বলতে বাধ্য হব। আপনি কি ফিরবেন? তাহলে যেতে যেতে কথা বলি। তুষার ভ্রু কুঁচকে কুয়াশাকে বোঝার চেষ্টা করছে এই ছেলেটাই বা কে, আবার ওর সাথে যেতে চাইছে। কারণ বুঝতে পারল না। তুষার বলল, যাবো, চলো। যাবার আগে ছেলেটাকেও ভালো করে দেখে নিল। রাজ ওদের যাওয়ার দিকে তাকিয়ে রেখে হিসিয়ে নিজে নিজেই বলল, আমাকে অপমান, এর শাস্তি তোমাকে পেতে হবে। বিয়েটাও আমাকেই করতে হবে। তারপর পদে পদে সারা জীবন জাহান্নাম দেখিয়ে ছাড়বো। তুমি জানো না কাকে অপমান করেছ, মাসুল তো দিতেই হবে। তুষার কুয়াশা রেস্টুরেন্ট থেকে বের হয়ে হাঁটতে থাকলো। দুজনই নিশ্চুপ, কেউ কথা বলছে না, নীরবেই হেঁটে যাচ্ছে। গাড়িও নিচ্ছে না। শীতল বাতাসে হাঁটতেই ভালো লাগছে। হাতে হাত মিলিয়ে হাঁটলে আরো ভালো লাগতো কি? তুষারের এমন ভাবনায় কুয়াশার হাতের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে ছোঁয়ার সাহস হলো না। ও এক প্রকার ধৈর্য হারা হয়ে বলল, ওই ছেলেটা কে ছিল? ওর সাথেই বা তুমি কি করছিলে? কোন আত্মীয়, ভাই? বাসায় কি বলে দিতে বললে যেন? কুয়াশা কোনো ভন্ডিতা ছাড়াই বলল, হবু বর ছিল। তুষারের চলন্ত পা থেমে গেল। কুয়াশা ধীর পায়ে হাঁটতে লাগলো। ও ধাক্কাটা সামনে কুয়াশার সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, মজা করছো? হবু বর হলে ওকে রেখে আমার সাথে আসলে কেন? ওর সাথেই ফিরতে পারতে। হবু বর ছিল, এখন নেই। না থাকার কারণ? পছন্দ হয়নি। অপছন্দের কারণ? আপনাকে বলতে ইচ্ছে করছে না। তোমার কেমন ছেলে পছন্দ? আপনাকে কেন বলবো? তোমার বিয়ের পাত্র খুঁজতে সাহায্য করতাম। কুয়াশা ওর দিকে তাকিয়ে দেখলো তুষার মিটমিট করে হাসছে। ওর বুঝতে বাকি রইল না লোকটা তার কথাই তাকেই ফিরিয়ে দিচ্ছে। ওর হলো বলল, আপনাকে আর কষ্ট করে আসতে হবে না, নিজের কাজে যান। এত দূর অবধি যখন এসেছি তখন শেষ অবধি যাব। তুষারের কথাটা ওর ভালো লাগলো, তাই চুপ করে থাকলো। তুষার বলল, এভাবে কতক্ষণ হাঁটবে? আমি তো আজ গাড়িও সাথে করে আনিনি। কিসে করে যাবে? রিকশাতে। ওকে, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। কুয়াশাকে দাঁড় করিয়ে তুষার স্ন্যাক্সের দোকানে ঢুকলো। ফিরে এলো হাত ভর্তি জিনিসপত্র নিয়ে। রিক্সা রেখে সেগুলো কুয়াশার কাছে দিয়ে বলল, বাচ্চাদের দিও, নিজেও খেও। আমি আরেকটা রিক্সা নিয়ে তোমার পিছনে আসছি। কুয়াশা শুধু অবাক চোখেই তাকিয়ে রইল। মানুষটা এতটা দায়িত্ব কর্তব্য বিষয়ে সচেতন আগে তো দেখেনি, নাকি দেখার চেষ্টাই করেনি। তুষারকে বলতে পারলো না এই রিক্সাতে উঠুন, আমার অসুবিধা হবে না, কিন্তু বলতে পারলো না। গলা হাটকেই গেল। তুষার ওর সাথে বাড়ি পর্যন্ত এলো। কুয়াশা ওকে বাড়িতে যেতে জোরাজোরি করলেও ও কাজের বাহানায় চলে গেল। তুষারের যাওয়ার দিকে তাকিয়ে ভাবছে বাসায় কি বলবে, ছেলে পছন্দ হয়নি, রিজন কি জানতে চাইলে কি বলবে। মানুষ যা চায় তা পায় না, আর যা চায় না তাই পায়। মূল কথা, মানুষের ইচ্ছে বা পরিকল্পনার মতো তার কোনো কিছু হয় না। হয় তার চেয়েও ভালো হয়, না হয় খুব খারাপ হয়। কুয়াশার সাথেও তেমনটিই ঘটেছে। ভেবেছিল বাসায় এসে ভাবিদেরকে সবটা বুঝিয়ে বললে তারাই সব দিক সামনে নেবে, কিন্তু বাসায় ঢুকেই দেখতে পেল সকলের হাস্যোজ্জ্বল আনন্দ মুখের পরিবেশ। এত খুশির কারণ ও বুঝতেই পারল না। ওকে দেখে তুতুল টেনেই মিষ্টি খাইয়ে দিয়ে বলল, কি গো ননদিনী, এত মিষ্টি একটা খবর তুমি নিজে আমাদেরকে জানাতে লজ্জা পাচ্ছিলে বুঝি? কুয়াশা অবুঝের মতো তাকিয়ে থেকে বলল, কি বলছো ভাবিপু? কিছু বুঝতে পারছি না, কিসের খবর? আর এত খুশি কেন তোমরা?
স্পেসিফিক কোনো রিজন আছে নাকি? মেঘ ওর মাথায় কাটটা মেরে বলল, কিরে, ট্র্যাকিং করছিস নাকি? নিজের বিয়ের খুশিতে সব ভুলে গিয়েছিস? হবু বরকে এতটাই পছন্দ হয়ে গিয়েছে যে বিয়ের জন্য তোর সইছে না। বিয়ের তারিখ ঠিক করতে কালকেই আসছে তারা। সকলের মুখে এমন সব কথা শুনে ও বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। মাথার নিউরনগুলো কাজ বন্ধ করে দিয়েছে। সকলের হাসি খুশি মুখের দিকে তাকিয়ে রইল। এদের খুশি নষ্ট করতে তার কিছু কথাই যথেষ্ট। কিয়া এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ছেলে খুব ভালো, তুই সুখী হবি। কুয়াশা ঝরঝরিয়ে করে কেঁদে উঠল। কিয়াকে জড়িয়ে ধরে বলল, মা আমি বিয়ে করব না। কিয়া মেয়ের মন খারাপ ভেবে আদুরে কণ্ঠে বলল, দূর পাগলি, তোর যখন ইচ্ছে হবে আমাদের সাথে দেখা করতে চলে আসবি, আমরাও যাব। এভাবে কাঁদলে হয়? সব মেয়েদেরকেই শ্বশুর বাড়িতে যেতে হয়। কুয়াশার খুব রাগ হলো। রেগে মাকে ছেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, বিয়ে দিয়ে আমাকে বিদায় করতে পারলেই তো তোমার শান্তি। আমি তো তোমাদের কাছে বোঝা হয়ে গেছি, তাই তো এমন একটা ছেলের সাথে বিয়ে দিতে চাইছো। একটা ভালো মনের রিক্সাওয়ালার সাথে বিয়ে দিতে চাইলেও কিছু বলতাম না। তোমরা যে যাই বলো, এমন খারাপ ছেলের সাথে কখনোই বিয়ে করব না। আনন্দমুখর পরিবেশ মুহূর্তেই থমথমে হয়ে গেল। সকলেই ওর কথায় অবাক হয়ে তাকিয়ে রইল। কুয়াশার রাগে ফুঁসতে ফুঁসতে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। কিয়া সবার দিকে তাকিয়ে বলল, ও কি বলে গেল? খারাপ ছেলের সাথে ওকে বিয়ে দিয়ে বিদায় করতে চাইছে? ও ওর বাবা মার সম্পর্কে এমনটা ভাবে? পাখি গিয়ে শাশুড়িকে ধরে বলল, মা, ওর কথা ধরছো কেন? রাগের মাথায় মানুষ কত কি বলে, তাই বলে ওর কথা ধরবে? বাচ্চা মেয়ে, বাদ দাও। কুষাণ এতক্ষণ চুপ থাকলেও সবটা নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। এবার বলল, বাদ দেওয়ার মতো বিষয় নয়, ও তো গেল স্বাভাবিকভাবে, এসে এমন রিয়েকশন দিচ্ছে কেন? নিশ্চয়ই কোনো কিছু না কিছু হয়েছে, নাহলে এভাবে কথা বলার মতো মেয়ে আমার বোন নয়। মেঘও সায় জানিয়ে বলল, আমারও মনে হচ্ছে কিছু একটা ঘটেছে। পাত্রপক্ষের কথায় বিশ্বাস করে হইচই শুরু করে কুসুর কাছ থেকে মতামত নেওয়াটার আগে জরুরি ছিল। ভাবি, তুতুল, তোমরা গিয়ে একবার শুনো, ওর মতামত নাও, কি বলে দেখো। কিয়া স্থির হয়ে বলল, ওরা যে কাল আংটি পরাতে আসবে, তোদের বাবাকে কি বলবো? কুষাণ মাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভেঙে পড়ো না মা, দেখি কুয়াশা কি বলে। বিয়েটা ওর মা, সংসারও করবে, তাড়াহুড়া শয়তানের কাজ। এভাবে একটা অঘটন ঘটে গেল, তখন মেয়েকে পাবে। কিয়া আটকে উঠে বলল, এসব কি অলক্ষণে কথা বলছিস? না না, আমার মেয়ে সুখে শান্তিতে থাকবে, ও যা চাইবে তাই হবে। পাখি তুতুল ওদের কথার মাঝেই কুয়াশার রুমে গেল। রুমের ভিতর থেকে দরজা লাগানো। কুয়াশা চেঞ্জ না করেই বালিশে মুখ বুঝেই কাঁদছে। পাখি তুতুল দুজনে ভীত হয়ে পড়ল। রাগের মাথায় কি কুয়াশা নিজের ক্ষতি করে ফেলবে? পাখি দরজা ধাক্কা দিয়ে বলল, কুসু, দরজা খোল, দরজা লাগিয়েছিস কেন? এখান থেকে যাও ভাবিপু, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমাকে এখন একা থাকতে দাও। কি হয়েছে সোনা, এমন করছিস কেন? না বললে আমরা কিভাবে বুঝবো? ওদের ওইখানে কি হয়েছে বল আমাদের। কিছু হয়নি, কি আবার হবে? তোমরা তো আমাকে বিয়ে দিয়ে দিতে পারলেই বাঁচো। যাও, আজই বিয়ে করব, সব আয়োজন করো। তোকে দরজা খুলতে বলা হয়েছে, দরজা খোল। এত পাকনামে করতে বলেছে কি তোকে? দরজা খোল, না হলে তোর ভাইদের ডেকে দরজা ভাঙবো এখন। পাখি তুতুলের ধমকা ধমকিতে ও দরজা খুলল। কান্নাকাটির জন্য চোখ মুখ ইতিমধ্যেই ফুলে গেছে। ওকে বিছানায় বসিয়ে পানি খাইয়ে তুতুল বলল, এবার কি হয়েছে সবটা বলো তো, না বললে আমরা বুঝবো কিভাবে? কুয়াশা কান্নাকাটি করতে করতে সবটা জানালো। ওরা অবাক হলো, এত ভালো ফ্যামিলির ছেলের ব্যবহার আচরণ এমন। তুতুল ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তাই বলে কিছু না জানিয়ে এমন করবে? বড় মা কতটা টেনশনে পড়ে গেছে। পাখি বলল, ছেলেটা এমন, ওর পরিবারটা ভালো, অমন পরিবারে অমন ছেলে। পাখি নিচে গিয়ে সকলকে ব্যাপারটা জানালো। কিয়া মাথায় হাত দিয়ে বসে হাহুদাস করে বলল, এই কি সর্বনাশ করতে যাচ্ছিলাম মেয়ে? মেঘ বলল, ওদের এত তাড়াহুড়ো দেখে আমাদের আগে বোঝা উচিত ছিল। ওরা এমনভাবে সবটা করলো যেন কুসুর কাছে না শুনে। কুসু ওর আগের মাথায় সবটা মেনে নিল। কি হলো ভাবতে পারছো? মুন্নি বললেন, বাহ বাহ, হা, যা হওয়ার হয়ে গেছে। এবার ভাইজান বাড়িতে ফিরলে ওনাকে জানিয়ে বিয়ে ভাঙার ব্যবস্থা করো, না হলে
ওরা কাল এসে আংটি পরিয়ে গেলে তখন আরেক অঘটন ঘটবে। পাখি বলল, হ্যাঁ, কিন্তু বাবাদের তো এতক্ষণে চলে আসার কথা, এত দেরি তো করে না। মেঘ বলল, হয়তো কাজে আটকা পড়েছে, আবারও মেয়ের বিয়ের খুশিতে বাজার করতেও যেতে পারে। মুন্নি ছেলের পিঠে হালকা চাপড় মেরে বলল, সব সময় ফাইজলামি না। আচ্ছা মা মারছে কেন? যা সত্যি তাই বলছি। আর যদি সেটা হয় চলো কাল আমরা পিকনিক করি, না হলে বাজারগুলো শুধু শুধু কষ্ট করে করা হবে। ওরা এটা সেটা নিয়ে হাসাহাসি করতে লাগলো। কুয়াশাও ফ্রেশ হয়ে তুতুরের সাথেই নিচে আসলো। গোমরা মুখে বলল, সরি, আসলে এইভাবে বলতে চাইনি। তোমরা আমার কাছ থেকে কিছু না শুনে বুঝে বিয়ের জন্য নাচানাচি শুরু করে দিয়েছিলে, তাই তো রাগের মাথায় বলে দিয়েছি। কেয়া বলল, থাক, হয়েছে। আমরা কি তোর কথা শুনবো না নাকি বুঝবো না? মুহূর্তেই পরিবেশ জমজমাট হলো। কুশ শান মিলে দুষ্টুমিতে মাতিয়ে দিল। এর মধ্যেই কুষাণের ফোনে ফোন আসলো। দেখলো কৌশল চৌধুরী ফোন ধরে বলল, বাবা কোথায় তুমি? এত দেরি করছো কেন? তাড়াতাড়ি বাসায় ফিরে তোমার সাথে কথা আছে। এই ফোনের মালিকের কে হন আপনি? ইমিডিয়েটলি হসপিটালে আসুন, রোগী ক্রিটিক্যাল অবস্থা। রাত গভীরতা কাটিয়ে নিত্যদিনের আগমন। হসপিটালের করিডোরে চৌধুরী বাড়ির লোকজন নির্ঘুম রাত কাটিয়ে দিয়েছে। সকাল হতে না হতেই হসপিটালের আয়রা ফিনাইল ডিটারজেন্ট দিয়ে হসপিটালের পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়েছে। কুশ শান বাচ্চা দুটো ওয়েটিং রুমের চেয়ারে ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে। কাঁদতে কাঁদতে সকলের চোখ মুখের বেহাল দশার পরিণত হয়েছে। তুষার আর রিত সকলের জন্য ওয়ান টাইম ক্যাপে করে চা বিস্কুট এনেছে। কেউ খেতে চায়নি, সকলকে জোর করে দিয়েছে। মেঘ মা, বড় মা, পাখি, কুশ, শান, তিশা, তুতুলকে জোর করে বাড়িতে নিয়ে গেল। মেঘা কুয়াশাকে কিছুতেই নিয়ে যেতে পারল না। দু বোনে পাশাপাশি দুজনের ওপরে হেলিয়ে বসে আছে। কুষাণ, রিত, তুষার ছুটাছুটি করছে। তুষার খেয়াল করলো কুয়াশা একা বসে আছে। এগিয়ে গিয়ে ওর পাশে বসেই নীরবতা ভেঙে পড়ল, কুয়াশা। ও নিষ্প্রাণ চোখে তাকালো। তুষারের বুকটা হু হু করে উঠল। ও জানে বাবা মেয়ে কতটা ভালোবাসে। মেয়েকে কাজ ছাড়া করবে না বলে তাদের বিয়েটাও না করে দিয়েছে। সেই বাবার এমন অবস্থা কোনো মেয়ে সহ্য করতে পারে? আই থিঙ্ক তুমি মেঘা বাসায় চলে যাও, তোমাদের রেস্টের প্রয়োজন। এইভাবে বসে থেকে কি করবে? নিজেদেরকে শক্ত করো। তোমরা ভেঙে পড়লে আন্টিদের কে সামলাবে? তাদের হাজবেন্ড এমন অবস্থা, তারা নিজেদেরকে সামলাতে পারছে না। তোমরাই তাদের ভরসার স্থান। এভাবে চলবে বলো? সবাই একসাথে অসুস্থ হয়ে পড়বে, তখন কে কাকে দেখবে? কুয়াশা মলিন চোখ মুখ টাইলসের ফ্লোরে স্থির ছিল। ওর সম্পূর্ণ কথাই শুনেছে, বুঝেছে। কিন্তু বাবা, ছোট বাবার এই অবস্থায় ছেড়ে যেতে ইচ্ছেই করছে না। মন বলছে এখান থেকে চলে গেলে ওর বাবা ওকে ডাকবে। কুষাণ এগিয়ে এসে বলল, তুষার ঠিক বলেছে, তোরা বাসায় চলে যা, রেস্ট নিয়ে আসিস। তাছাড়া বাবা, ছোট বাবার জ্ঞান ফিরলেই আমি তোদের জানাবো। কুয়াশার ভাঙ্গা চোরা মন আবার ভেঙে কান্না আসে। চোখ চাপিয়ে গল গলিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। কুষাণ বোনকে জড়িয়ে ধরে বলল, কাঁদছিস কেন বাবুই পাখি? আমরা সবাই আছি, বাবাও সুস্থ হয়ে যাবে। দেখিস, এভাবে কাঁদলে তো কোনো সমাধান হবে না। বাবা তার প্রিন্সেসের কান্না সহ্য করতে পারে না, কিন্তু তুই কাঁদছিস জানলে বাবা কষ্ট পাবে। সব কেনর উত্তর থাকে না, এই কেনর উত্তরও কুষাণের কাছে নেই। সে নিশ্চুপ। কুষাণ কুয়াশা মেঘাকে হৃদের সাথে জোর করে বাড়ি পাঠিয়ে দিল। মেঘার বিয়ের 1 মাস হতে যাচ্ছে। সংসারের দায়িত্ব কাঁধে নিতে শুরু করেছিল। সবে প্রতিমধ্যেই প্রিয় বাবা, বড় বাবার এমন ধাক্কা কিছুতেই সামলে উঠতে পারছে না। বাসার সকলেই একই অবস্থা, কান্নাকাটি রোল পড়ে গেছে। কে কাকে দেখবে, কিভাবে সান্ত্বনা দিবে, কারোর জানা নেই। প্রতিদিনের মতো অফিস শেষে কুশল ও মনির বাড়ি ফিরছিল। তাদের নিজস্ব ব্যবসা। 2 ভাই সামলালেও ছেলেরা তাদের নিজেদের মতো প্যাশন চুজ করে নিয়েছে। তাদের প্রতি কোনো জোর জবরদস্তি করেনি। তাও বাবা চাচার কথা রাখতে তারা মাঝে মধ্যে অফিসে গিয়ে বসে। তাদের কাজ শেষে বাসায় ফিরছিল। রাস্তার মধ্যে গাড়ি ব্রেক ফেল করে। কিছুতেই গাড়ি কন্ট্রোল করতেই পারছিল না ড্রাইভার। একটা জায়গায় গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গাড়ির বিস্ফোরণ ঘটে। ড্রাইভার জায়গায় স্পট ডেথ হয়ে যায়। আশেপাশের মানুষের আগুন নিভিয়ে ওদেরকে হসপিটালে ভর্তি করে। কৌশল মনিরের গায়ের অধিকাংশ পুড়ে গেছে। কাঁচের সাথে
মাথায় বাড়ি খেয়ে কাঁচ মাথাতে গেঁথে গেছে। মনিরের চোখের মধ্যে কাঁচ ঢুকে গেছে। তাদের এমন বিভৎস অ্যাক্সিডেন্টের মুহূর্তে নিউজ এসেছে, নিউজ হয়েছে, অনেকেই হাঁকদোষ করেছে। আত্মীয় স্বজনেরা বারবার ফোন দিচ্ছে। রিপোর্টাররা ছুটে এসে পরিবারের মনের অবস্থা জানতে চাইছে। ওরা পুরোটা এড়িয়েই চলেছে। নিজেদের মনের অবস্থা তো মুখে বলে সবটা প্রকাশ করা যায় না, তারাও বুঝবে না, চায় যার সেই বুঝে। কৌশলের জ্ঞান ফিরেছে। নার্স এসে জানালো তিনি বাসার লোকজনের কথা বলতে চান। কুষাণ আর তুষার ছিল উপস্থিত। বাবার জ্ঞান ফিরেছে শুনে কুষাণের চোখ জোড়া চিকচিক করে উঠল। ওরা দুজনেই কেবিনে ঢুকলো। শুভ্র নির্মল রঙের ব্যান্ডেজ সারা অঙ্গ জুড়ে দেওয়া। দেখা মাত্র ওই বুকটা হাহাকার করে উঠল। কুষাণ বাবার পাশে বসে হাত ধরে বলল, বাবা ঠিক আছো তুমি? খুব বেশি কষ্ট হচ্ছে? আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। কৌশল হাসার চেষ্টা করে অস্পষ্ট স্বরে বলল, সবাই কই? তোর মা, আমার মেয়ে, দাদু ভাইয়েরা? মনের কেমন আছে? ওর কিছু হয়নি তো? এর ইকবাল ড্রাইভার ও? কুষাণ ঠোঁট চেপে কান্না আটকে বলল, সবাই সব ঠিক আছে, তুমি সুস্থ হয়ে যাও। ওদের একটু আগে বাসে পাঠিয়ে দিয়েছি। ভালো করেছিস। তুমি সুস্থ হয়ে যাও বাবা, এভাবে মানাচ্ছে না তোমাকে। কৌশলের চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ল। শারীরিকভাবে কষ্টেই আছে, মেয়ের জন্য টেনশন হচ্ছে। তিনি বুঝতেই পারছে তার সময় ফুরিয়ে আসছে। তিনি ভাঙ্গা গলায় বলল, শোন আব্বা, তোর মা বোন সহ সকলে কালকে রাখিস। বোনকে বিয়ে দিয়ে দিস। রাজের সম্পর্কে আরো খোঁজ খবর নিস। আমার বোধহয় আর হবে না। এসব কি বলছো বাবা? এসব অলক্ষণে কথা বলো না। তুমি দেখো সুস্থ হয়ে যাবে। এতক্ষণ পর তুষার মুখ খুলল, বলল, আঙ্কেল, এভাবে মনোবল হারাবেন না। আপনার প্রিয়জন, পরিবারের সকলে আপনার অপেক্ষায় প্রহর গুনছে, আর আপনি এভাবে ভেঙে পড়লে হবে? কৌশল তাকিয়ে রইল, কিঞ্চিত চুপ করে থেকে বলল, বিয়ে করতে চাও কুশকে, আমার মেয়েকে? তুষার থমকায়, অপ্রস্তুত হয়ে পড়ে। কুষাণ বলল, বাবা সব হবে, আগে তুমি সুস্থ হয়ে যাও, তারপর কুয়াশার ধুমধামে বিয়ে দিব। তুমি ছাড়া কি ও বিয়েতে আনন্দ করতে পারবে? তার জন্য তোমার সুস্থ হতে হবে। নার্স এসে জানালো, ওনাকে আর বেশি কথা বলাবেন না, রেস্ট করতে দিন। মাথায় আঘাতটা গুরুতর, এত কথা বলা ওনার জন্য ঠিক না। ওরা আরও কিছুক্ষণ থেকে বের হয়ে আসলো। মনিরের জ্ঞান ফিরেনি। বাসায় এখন জ্ঞান ফেরার খবর শুনলে হুড়মুড়ি করে চলে আসবে। তাই সিদ্ধান্ত নিল আরও সুস্থ হোক, মনিরের জ্ঞান ফিরবে জানাবে। আশায় আশায় সময় কাটলে লাগলো, মনোবল পাচ্ছে সুস্থ হয়ে যাবে ওরা। হঠাৎ করেই ডাক্তার নার্সদের ছুটাছুটি শুরু হলো। কিছু না বুঝে অবুঝের মতো তাকিয়ে রইল ওরা। জানো মনিরের মৃত্যুর খবর। মাথা ও চোখ বাজে ভাবে আঘাত পেয়েছে। তার ওপরে শরীরের পোড়ার ক্ষত, এত শারীরিক যন্ত্রণা সহ্য করতে পারেনি। কুষাণ দিশেহারা অবস্থা। তার কিছুক্ষণের মধ্যেই খবর পেল কৌশল অতিরিক্ত চিন্তার কারণে মাথার রক্ত জমাট বেঁধে স্টক করেছে। পুরো দুনিয়া দুলে উঠল। একটু আগেই তো কথা বলছিল, ভরসা পেয়েছিল ওরা সুস্থ হয়ে যাবে। তাহলে এইসব কি করে কি হয়ে গেল? এমন কথা সে কিভাবে সবাইকে জানাবে? প্রকৃতির নিয়ম অনুযায়ী জন্মালেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর মৃত্যু মানুষ বা প্রাণী কখনো ফিরেই আসে না, এটাই সত্য। চৌধুরী বাড়ির দুই ভাইয়ের মৃত্যুতে শোকই শোকভিত হয়ে আছে। তাদের মৃত্যুর খবর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। বাসায় আত্মীয় স্বজনরা এসেছে তাদের দুই ভাইকে শেষবার দেখার জন্য। দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারের লোকজনের কেউ ঠিক নেই। তাদের এক একটা চিৎকার, হাহাকার, বিলাপি বলে দিচ্ছে কষ্টের পরিণাম। কেয়া আর মুন্নি স্বামীদের মৃত্যুতে অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার এসে দুজনকেই ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। পাখি আর তুতুলের বিয়ের পর কখনো তারা বুঝতেই পারেনি এটা তাদের শ্বশুরবাড়ি। শ্বশুর শাশুড়িদের ব্যবহারে সর্বদা তাদেরকে নিজেদের বাবা মায়ের ছাপ দেখেছে। সেই বাবা সমতুল্য শ্বশুরদের মৃত্যু তারা কিছুতেই মেনে নিতে পারছে না। অন্যদিকে কি সামলাবে, নিজেদের সামলাতে পারছে না। কুষাণ এত ছোট, সবার কান্না দেখে তারাও কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে। কুয়াশা ও মেঘা বাবাদের পাশেই বসেছে, আর উঠছে না, পাগলের মতো বিলাপ করে যাচ্ছে। মেঘা আর কুয়াশাকে সরাতে গেলে ওরা সরছেই না। কুষাণ এসে বলল,
এটা কোনো ধরনের পাগলামি বাবা? ছোট আব্বুকে নিয়ে যেতে হবে। না না, বাবাকে নিয়ে যেতে দিব না। মাটির ভেতরে বাবার কষ্ট হবে। আমি কোথাও নিয়ে যেতে দিব না। কুষাণের চোখ জোড়া রক্তিম হয়ে আছে। মেঘ কেঁদেই ফেলেছে। কুষাণ দুই বোনকে টেনে নিজের বুকের সাথেই চেপে ধরল। অন্যরা খাটিয়া তুলে নিল। ওরা ভাইয়ের বুকে পড়ে কাঁদতে লাগলো। পাশ থেকে কেউ বলল, আহারে, ছেলে মেয়েগুলো এতিম হয়ে গেল। ওদের চারজনের কানেই কথাটা গিয়েছে। সাথে সাথেই বুকটা ধক করে উঠল। মেঘা অসহায় মুখে তাকিয়ে বলল, আমরা এতিম হয়ে গেছি, বাবা নেই। বাবা আমাদেরকে একা ফেলে এমন নিষ্ঠুর হয়ে চলে গেল। বাবা এমন কেন করলো? বাবা কি একটুও কষ্ট হলো না? এতিম 3 অক্ষরের ছোট্ট শব্দ হলেও এটার ওজন এত ভারী, এত কষ্টের কেন? দুজনের মৃত্যুতে হাসি খুশি পরিবার মরচে পড়েছে। কারোর কোনো দিকে খেয়াল নেই, কারোর সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দই নেই। দুই ভাইয়ের মাটি হয়ে যাওয়ার পর আত্মীয় স্বজনেরা বেশিরভাগ চলেই গেছে। কাছের গুটি কয়েক জন আছে, তারা ওদেরকে সামলাচ্ছে। কুয়াশা ফ্লোরে বসে সোফাতে মাথা এলিয়ে বসেই আছে। ওর আশেপাশে কেউ ছিল না। রাত সোফাতে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমাকে কাঁদলেও হট লাগে? কুয়াশা ভয়ে ছিটকিয়ে দূরে সরে গেল। রাজ হেসে বলল, ভয় পাচ্ছ কেন? আফটার অল তোমার ফিউচার হাজবেন্ড বলে কথা। কাঁদে না? বাবা মা তো আর চিরকাল থাকবে না, তাদেরকে মরতেই হবে। এত কান্নাকাটি করার কি আছে? কান্নাকাটিগুলো তুলে রাখো আমাদের ফার্স্ট নাইটের জন্য। কুয়াশার মানসিক অবস্থা ভালো না। তার মধ্যে এই ফালতু লোকের ফালতু আজে বাজে কথা শুনে কান মাথা ঝাঁঝা করে উঠল। রেগে বলল, ছি, জঘন্য লোক। আপনার বাবা মায়ের প্রতি ভালোবাসা না থাকতে পারে, আমার আছে। আর কে বলল আপনার মতো এমন একজনের সাথে আমি বিয়ে করব? মরে গেলেও না। তাই এইসব ফ্যান্টাসি থেকে বের হয়ে নিজের কোয়ালিটির একজনকে বিয়ে করুন। কথায় আছে, রতনে রতন চিনে। কান্না করায় গলা ভেঙে গেছে। কথা বলতে গিয়ে গলা ব্যথার তীব্রতা অনুভব করলো। রাজ হেসে বলল, তোমার বাবা শেষ ইচ্ছে ছিল মেয়েকে বিয়ে দিবে, তাও কার সাথে? আমার সাথে। ভুলে গেলে হবে কিভাবে? তুমি না তোমার বাবাকে ভালোবাসো? তার শেষ ইচ্ছে পূরণ করবে না? কেমন মেয়ে তুমি? রাজের কথাগুলো তো সত্যি। ওর সাথে কুয়াশার বিয়ে ঠিক করেই গেছে। সে তো তার মতামত বাবাকে জানাতেই পারেনি। বাবা নিশ্চয়ই খুশি হয়েছিল। বাবার ইচ্ছে, শেষ ইচ্ছে। কুয়াশা সব কিছু এলোমেলো হয়ে গেল, এলোমেলো হতে লাগলো। রাজ ওর মাথার মধ্যে এই কথাটা ঢোকাতে পেরেছে বুঝতে পেরে হেসে বলল, তো কবে বিয়েটা করছো? আমার তো তোর সইছে না। কুয়াশার মাথা ফাঁকা ফাঁকা লাগলো। এই কেমন মানুষের সাথে বাবার শেষ ইচ্ছে জুড়ে আছে? কি করবে সে? এমন জঘন্য লোকের সাথে বিয়ে করে সংসার করতে হবে ভেবেই গা গুলিয়ে আসছে। ওদের দুজনকে কথা বলতে দেখে তুষার এগিয়ে আসলো। তুষার ভদ্রতার সাথে বলল, মিস্টার রাজ, আপনি খেয়েছেন? রাজ হেসে বলল, মরা বাড়িতে কেউ খাবারের জন্য আসে না তুষার, তবে এত ফর্মালিটির দরকার নেই। আফটার অল এই বাড়ির জামাই হতে যাচ্ছি। তুষার কুয়াশার দিকে তাকালো। ও চোখ দিয়ে এখনো অনর্গল অশ্রুর ধারা বইছে। তুষারের হুট করে মনে হলো কুয়াশাকেও হারিয়ে ফেলবে। কুয়াশা তো বলেছিল রাজকে বিয়ে করবে না। তাহলে রাজ এত কনফিডেন্সের সাথে কিভাবে বলছে এই বাড়ির জামাই হবে? তবে কি সত্যি এই মায়াবতী শান্ত ঝাঁঝওয়ালিকে হারিয়ে ফেলবে? ভাবতেই বুকটা ফাঁকা ফাঁকা লাগছে। তুষার হেসে ওদের স্পেস দিয়ে চলে গেল। রাজও তার কিছুক্ষণ পর চলে গেল। কেয়ার ঘুম ভাঙতেই থম মেরে বসে আছে। তাকে দেখে অনুভূতি শূন্য মূর্তি মনে হচ্ছে। মুন্নি ঘুম ভাঙতেই পাগলামো করলো। কেন তাকে ঘুমিয়ে রেখে ওদেরকে কেন নিয়ে গেল? পাগলামোতে আবার জ্ঞান হারালো। ছেলে মেয়েরা বাবাদের হারিয়ে শোকাশোকাভিত হয়ে আছে। মায়েদের এমন অবস্থা, ওরা দিশেহারা হয়ে গেল। তুতুলের মা ও পাখির মা সবাইকে জোর করে একটু খাইয়ে দিল। এভাবে তো জীবন চলবে না। ঘুম নেই, খাওয়া নেই। ছেলে মেয়েদেরকে চোখ মুখ শুকিয়ে গেছে। ক্ষণে ক্ষণে কেঁদে কেঁদে নিজেদের অভিযোগ অভিমান জানান দিচ্ছে। কুষাণ যদিও নিজে শক্ত রেখে সবাইকে সামলানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে। মেঘ নিজেকে সামলাতে চেয়েও পারছে না। রাত গভীর। সকলে যে যার রুমে কেউ কেউ ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়েছে, আবার কারো চোখে ঘুম নেই। কুয়াশার ঘুম আসছে না। অ্যালবাম
বের করে বাবার ছবি দেখছে আর নিজের অভিমান জানান দিচ্ছে। সেই ছোট্ট থেকে বাবা ছোট চাচাকে দেখছে বন্ধুত্বের মতো কোনো সমস্যা হলে মাকে বলার আগেই বাবাকে বলতো। বাবা ম্যাজিশিয়ানের মতো সবটা ঠিক করে দিত। কুয়াশার অস্থিরতা লাগছে। ও অ্যালবাম বুকে চেপে মায়ের রুমে গেল। রুমটা অন্ধকার। ও ড্রিম লাইট চালিয়ে দিল। মায়ের পাশে গিয়ে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি কষ্ট পেও না আম্মু, আমি তোমার লক্ষ্মী সোনা মেয়ে হয়ে থাকবো। আব্বুর জন্য কষ্ট পেও না। আব্বু তোমাকে কষ্ট পেতে দেখলে কষ্ট পাবে তো। কুয়াশা কেয়ার কপালে চুমু খেল। কুয়াশা দেখলো ওর মায়ের শরীর কেমন ঠান্ডা হয়ে আছে। আম্মু, তোমার কি শীত করছে? কুয়াশা কিছুক্ষণ থম মেরে থাকলো। কেয়ার ঘুম এত গাঢ় নয়। ঘুমের ওষুধ দেওয়াও হয়নি। পালস নিঃশ্বাসের গতি চেক করলো। হাউ মাউ করে কেঁদে উঠে বলল, আম্মু, এই আম্মু, এইভাবে চলে যেও না, আমার যে কেউ নেই। একটা মানুষের জীবনে বাবা মার অবদান অতুলনীয়। তারা সবসময় নিঃস্বার্থ ভালোবেসে যায়। পৃথিবীর সকল আত্মার তাদের সাথে নিঃসংকোচ বলা যায়। যারা কিছু বলার আগেই মন বুঝে যায়, তারা এমন মাঝপথে সন্তানদের নৃশংস করে না ফেরার দেশে চলে যায়। তারা এক রাশ মায়া তাদের সাথে কাটানো স্মৃতি নিয়ে বাকিটা জীবন পার করতে হয়। মাঝে মধ্যে বাচ্চা হয়ে সৃষ্টিকর্তার কাছে অভিযোগের সুর তুলে পরমূর্তিতে মনে পড়ে জন্মালেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এটাই প্রকৃতির নিয়ম। পরপর 3 জনের মৃত্যুতে চৌধুরী পরিবারের লোকজন স্তব্ধ ও শোকাভিত হয়ে গেল। বাবা মাকে হারিয়ে নিঃস্ব অনাথ হয়ে গেছে। বাড়ির সবার এক অবস্থা। কুষাণ আর কুয়াশা চুপচাপ থাকে, কেউ কারোর সাথেই কথা বলে না, ঠিকমতো খায় না, ঘুমায় না। বাড়ির সবাই জোর করেও কিছু করতে পারে না। তারা যেন নিশ্চুপ অনুভূতিহীন পাথর হয়ে গেছে। গভীর রাতে পাখির পানির তৃষ্ণায় ঘুম ভেঙে গেল। পাশে কুষাণকে না দেখে বারান্দায় গিয়ে দেখলো সেখানের দোলনাতে বসে আছে, দৃষ্টি তার নিখোঁজ কালো অম্বরে। পাখি ওর পাশে গিয়ে বসে পড়ল, এভাবে বসে আছো কেন? ঘুম নেই, খাওয়া দাওয়া নেই, এভাবে কি জীবন চলে? অসুস্থ হয়ে পড়েছো। তুমি ছাড়া তোমার ছেলেদের কি হবে ভেবে দেখেছো? কুষাণ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি গিয়ে ঘুমাও, তোমার শরীর খারাপ। আর তুমি কুয়াশা কি শুরু করছো? তোমরা একটু স্বাভাবিক হও। তুমি এভাবে আছো, ছোট বোনটাকে সামলাবে কি? তোমাদেরকে এভাবে মানাচ্ছে না। কুষাণ পাখির কাঁধে নিজের ঘাড় ছেড়ে দিয়ে বলল, চেষ্টা করছি, হচ্ছে কিন্তু পারছি না। নিজেকে কেমন অসহায় লাগছে। বাবা মার কথা খুব মনে পড়ছে। তারা কিভাবে আমাদেরকে একা করে চলে গেল। তোমরা একা কে বললো? আমরা সবাই আছি। আমাদের জন্য অন্তত স্বাভাবিক হও। খুশিকে স্বাভাবিক করো। এভাবে থাকলে তো মরে যাবে। কুষাণ কিছুক্ষণ চুপ করেই রইল। তারপর উঠেই রুম থেকে বের হয়ে গেল। কুয়াশার রুমে গিয়ে দেখলো সবটা অন্ধকার। লাইট জ্বালিয়ে দিলেও ও রুমে নেই। বারান্দার ফ্লোরে গুড়িসুটি মেরেই শুয়ে আছে। ও কুয়াশার পাশে গিয়ে বসতে দেখলো কুয়াশা বিড়বিড় করে কী সব বলছে। আব্বু, আম্মু, তোমরা খুব খারাপ, এভাবে চলে গিয়েছো। আমার কথা ভাবলে না, আমার যে কেউ নেই। কুষাণ ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি আছি তো, সবাই আছে। কুয়াশার কোনো সারা শব্দ নেই। কুষাণ কিছুক্ষণ পর বুঝতে পারলো ওর জ্বর এসেছে। ওকে বেডে নিয়ে আসলো। ভীরু মনেই কাপা হাতে ওকে ওষুধ খাইয়ে দিল। পানি এনে জলপট্টি দিল। জ্বর নামছেই না। কুষাণ ফিরছে না দেখে পাখি কুয়াশার রুমে আসলো। কি হয়েছে ওর? জ্বর এসেছে, কিছুতেই নামছে না। ওরা দুজন মিলিয়ে সারা রাত কুয়াশার সেবা করলো। জ্বর নামলেও রুমে না গিয়ে ওর পাশেই বসে ঘুমালো। কুয়াশা সকালে ঘুম ভেঙে ওদেরকে পাশে দেখে ভরকে গেল। এই ভাবিপু, এই ভাইয়া। ওর ডাকে ওরা ধরফড়িয়ে উঠে বলল, কি হয়েছে বাবুই পাখি? কোথায় কষ্ট হচ্ছে? কি বলছো ভাইয়া? আমার আবার কি হবে? আমি ঠিক আছি। তোমরা এখানে কি করছো? কুষাণ ওর কথার উত্তর না দিয়ে জ্বর চেক করে বলল, আর কোনো পাকনামি চলবে না। ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, ঘুমাতে হবে। কথার কোনো হেরফের না হয়। কুষাণ চলে গেল। ও হাঁ করেই ভাইয়ের চলে যাওয়া দেখলো। এমন শক্ত কণ্ঠে কখনো কথাই বলেনি। প্রথমবার এমন হয় হজম করতে সমস্যা হচ্ছে। পাখি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি খাবি বল? ঝাল ঝাল করে লুডুস বানিয়ে দিই। জ্বর থেকে ওঠে ওঠাই ভালো লাগবে। আর শোন, বেশিক্ষণ সাউন্ড নেবি না, না হলে আবার জ্বর চলে আসবে। পাখির কথায় ও বুঝলো ওর জ্বর এসেছিল, তাই কুষাণ এমনভাবেই কথা বলছে। দীর্ঘশ্বাস ছেড়েই বলল, শুধু শুধু কষ্ট করতে হবে না ভাবিপু। আমার ক্ষুধা নেই, তুমি কুষাণকে গিয়ে সামলাও।
ওরা সারা রাত একা ছিল, তোমরা এখানে ছিলে। বাচ্চা দুইটা ভয় পেয়েছে কিনা কে জানে। ওরা ঠিক আছে, না হলে এতক্ষণে কেঁদে বাড়ি মাথায় তুলতো। আর শোনো, তোমার ভাইয়া কি বলে গেল তার কথা শুনবে না। তোমার ভাইয়া কিন্তু রেগে যাবে, তখন আমাকে বলতে এসো না। কুয়াশা চুপচাপ বসে রইল। পাখি চলে গেল। বাড়ির 3 জন মানুষের মৃত্যু, পুরো পরিবার চুপসে গেছে। আগে বাড়ির বেশিরভাগ কাজ দুই শাশুড়িই করত। এখন তুতুল আর পাখি উপরেই সব দায়িত্ব এসে পড়েছে। মুন্নিও স্বামী, যা নামক বোন, ভাসুর নামক ভাই হারিয়ে শোকাভূত হয়েই আছে। কোনো দিকেই তার খেয়াল নেই। পাখি যথাসম্ভব সকালে নাস্তা তৈরি করলো। তুতুলের ঘুম থেকে দেরি হয়ে যাওয়ায় নিচে নামতে দেরি হয়ে গেছে। এসে দেখলো পাখি সব কাজ করা শেষ। মনে মনে অপরাধ বোধ নিয়ে বলল। পাখি হেসে বলল, কোনো ব্যাপার না, তোমরা তো এমনিতে নতুন বিয়ে। আমাকেও এমন সময় মা ছোটো মা রান্নাঘরে ঢুকতেই দিত না। কয়েকদিন আগেও তো রান্নাঘরে আসতাম না, কিন্তু তুমি শাশুড়ি আদর কম পেলে। এমন একটু দেরি হলে আমি কিছু মনে করব না। তাই বলে প্রতিদিন এমন করো না আমি একা পেরে উঠবো না। ছেলে দুটোকে নিয়ে হিমশিম খাবো। পাখি চলে গেল। তুতুল শাশুড়ির খাবার তার রুমে নিয়ে গেল। তিনি অতিরিক্ত প্রেশারের বিছানায় শয্যায়। তুতুল ওনাকে জোর করে খাইয়ে ওষুধ খাইয়ে দিল। মুন্নি আগে কখনো ওর সাথে খারাপ ব্যবহার করতো না, তবে ইদানিং অসুস্থতায় তিনি খারাপ ব্যবহার করে ফেলে। ওরা দুই বউ সেটা বুঝতে পারে। ওরাও সেই কথা গায়ে মাখে না। মেয়ে কুষাণ মুন্নির হয়ে বারবার বউয়ের কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়। সকালে সকালে খাবার টেবিলে উপস্থিত হয়েছে। অনেকদিন পর এমন দৃশ্য, তবে সেখানে 4 জন মানুষ অনুপস্থিত। খালি চেয়ারগুলোর দিকে তাকিয়ে তারা দীর্ঘশ্বাস ছাড়ল। দোয়া ছাড়া কিচ্ছু করার নেই তাদের। কুয়াশা তেমন খেতে পারল না। কুষাণের খাবার শেষও বলল, ভাইয়া আমি বিয়ে করতে চাই। উপস্থিত সকলে অবাক হয়ে তাকিয়ে রইল। এমন পরিস্থিতিতে কুয়াশার এমন কথা কেউ আশাই করেনি। কুষাণ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দিব, যত তাড়াতাড়ি সম্ভব। সুপাত্র খুঁজতে তো সময় লাগবে। তেমন ছেলে পেলে তোর পছন্দ হলে রাজি থাকলে বিয়ে হবে। ছেলে খুঁজতে হবে না, রাজকেই বিয়ে করব। সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যে মেয়েটা আজকে বিয়ে করবে না বলে কান্নাকাটি জুড়ে দিয়েছিল, আজ তাকে বিয়ে করতে রাজি হয়ে গেল। কি কারণে এমন পরিবর্তন? কেউ বুঝতেই পারছে না কুয়াশার কি হয়েছে। এমন সিদ্ধান্তের কারণ কি? কুয়াশা কি শুকিয়ে পাগল হয়ে গেল? পরিবেশ কয়েক মুহূর্তের জন্য থমথমে হয়ে উঠল। কারোর মুখে কোনো শব্দ নেই। তারা আসলে বুঝতেই পারছে না কুয়াশার এমন সিদ্ধান্তে কি বলা উচিত। কিন্তু কুষাণ মেজাজ হারিয়ে তেতে উঠে বলল, তুই যা চাইবি তাই হবে নাকি? একবার বলেছিস রাজকে বিয়ে করবি না, মেনে নিয়েছি। আবার রাজকে বিয়ে করবি বলে লাফাচ্ছিস, কি চাচ্ছিস তুই? বললামই তো রাজকে বিয়ে করতে চাই। তোমাদের কষ্ট কমিয়ে দিতে চাইছি, তাও এমন করছো কেন? রাজ একটু খারাপ, তবে মানিয়ে নিব, সমস্যা নেই। তোর সমস্যা না থাকলেও আমার সমস্যা আছে। আমার ছেলের সাথে আমি তোর বিয়ে দিব না, আর না তুই বিয়ে করবি। পাখি অবস্থার বেগতিক দেখে ওদেরকে শান্ত করার চেষ্টা করে বলল, প্লিজ শান্ত হও তোমরা। কুয়াশার এমন সিদ্ধান্তের কারণ কি? সেটা না জেনে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ আছে? কুষাণের কাছে পাখির কথা যুক্তিসঙ্গত মনে হলো। বলল, রাজকে কেন বিয়ে করতে চাস? কুয়াশা রোবটের মতো করে বলল, তোমাদের কষ্ট কমাতে যত দ্রুত সম্ভব চলে যেতে চাই। কুষাণ আবারও মেজাজ হারিয়ে ফেলল। দেখছো, নাটক করছে ও। সবসময় কাহিনী না করা অবধি ওর মুখ দিয়ে কথা বের হয় না। কারে কাছে কি জিজ্ঞাসা করব? ও যা মনে করবে সেটাই ও করবে। এখন তো বাবা মাও নেই, আমি ওর কেউ না। আমার কথা কেন মানবে ও? ভাইয়ের কথার বাণী কুয়াশার চোখ জোড়া ছলছল করে উঠল। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আব্বুর শেষ ইচ্ছা ছিল রাজের সাথে আমার বিয়ে দিবে। আব্বুর ইচ্ছে, আমারও সেটাই ইচ্ছে। কুষাণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার মাথায় এসব ফালতু কথা কে ঢুকিয়েছে? কেউ না, আমি নিজের ইচ্ছাতেই বলছি। পাখি তোমার ননদ যে পাগল হয়ে গেছে সেটা প্রমাণ করতে বারণ করো। আমি কিন্তু বারবার মেজাজ ঠিক রাখতে পারবো না। যা বলো সরাসরি বলতে বলো। এমন অর্ধেক কথা শুনতে ইচ্ছা করে না। আর বলতে ইচ্ছে না করলে আমার চোখের সামনে থেকে যেতে বলো। কোনো রাজটাজের সাথে বিয়ে হবে না। কুয়াশা হুট করে চিৎকার দিয়ে বলল, তোমার ভাব বেড়ে গেছে ভাইয়া। এমনভাবে বলছো কেন? আমার জীবনের সব সিদ্ধান্ত কি তুমি নিবে? আমার কোনো দাম নেই, মতামত নেই? না, নেই। তোর এমন ফালতু ভ্যালুলেস সিদ্ধান্ত কেউ জানতে চায়নি। আর বাবা কখনো বলেনি রাজার সাথেই তোর বিয়ে হবে। বাবা আমাকে যা বলার বলে গেছে, আর সেটাই হবে। কুয়াশা চোখের পানি মুছে ভ্রু কুঁচকে বলল,
কি বলে গেছে আব্বু? আমাকে নিয়ে বলেছে? কি বলেছে? তোকে বিয়ে দিতে বলেছে, কিন্তু সেটা রাজের সাথে নয়। তুমি মিথ্যা বলছো। রাজের সাথে বিয়ে করতে দিবে না বলে মিথ্যা গল্প বানাচ্ছ। আমি বুঝতে পারবো না ভেবেছো? বোকা বানাচ্ছ আমাকে। তোকে কিছু বলার নেই আমার, যে বুঝে না তাকে শত বুঝিয়েও লাভ নেই। কুষাণ চলে গেল রুমে। পাখিও স্বামীর পিছনে পিছনে গেল। মেঘ এগিয়ে এসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে সোনা, এমন বিহেভ করছিস কেন? ভাইয়া কষ্ট পেয়েছেন না, মাথাটা ঠান্ডা করে ভাব। মৃত মানুষের নামে ভাইয়া মিথ্যা কথা বলবে, তাও কিনা সে বাবা। ভাইয়াকে এতটাই অবিশ্বাস করিস না। তুতুল বলল, এক্স্যাক্টলি ভাইয়া, তুমি বাবা মা দুজনকে হারিয়েছো। বাড়ির কারোরই মন মেজাজ ভালো নাই। ভাইয়াও তোমার এমন ব্যবহার নিতে না পেরে একটু রাগ করেছে। তুমি একটু বোঝার চেষ্টা করো, অবুঝের মতো করছো কেন হঠাৎ? তুই নিজের মাথায় ভাব, কি চাস, কোথায় ভুল হচ্ছে। তারপর যদি তোর মনে হয় তুই ভুল করেছিস, ভাইয়ার কাছে গিয়ে সরি বলে আসিস। ভাইয়া বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না। মেঘ বাড়ির বাইরে চলে গেল। মেঘা 2 দিন আগে শ্বশুর বাড়িতেই চলে গেছে। তুতুল এটো থালা বাসনগুলো জড়ো করে রান্নাঘরের কাজে লেগে পড়লো। কুয়াশার কি যেন হলো, দাঁড়িয়ে থেকে দুনিয়ার সব কথা ভেবে ফেললো। তার যে ভুল হয়েছে সেটাও বুঝতে পারলো। ভাইকে কিভাবে দোষারোপ করলো, কথা শোনালো, নিশ্চয়ই সে কষ্ট পেয়েছে। তার এমনভাবেই কথাগুলো বলা ঠিক হয়নি। চোখ দিয়ে অনর্গল পানি গড়িয়ে পড়তে লাগলো। কিছুতেই নির্ণয় করতেই পারছে না। পানি মোছার বৃথা চেষ্টা করেই ভাইয়ের রুমের উদ্দেশ্যে গেল। কুয়াশা ওদের রুমের সামনে এসে ওদের কথোপকথন শুনেই দাঁড়িয়ে গেল। পাখি কুষাণকে বলছে, বাবা তো একদম সঠিক সিদ্ধান্ত নিয়ে গেছে। তুষার ছেলে হিসেবে ভালো, কোনো খারাপ দিক চোখে পড়ে আজ অব্দি। কিন্তু এটা কখনো সম্ভব নয় পাখি। কেন সম্ভব নয়? চাইলে সবই সম্ভব। তুমি বুঝতে পারছো না, বাবা প্রথমে ওদেরকে রিজেক্ট করে দিয়েছিল কুয়াশাকে দূরে পাঠাবে না বলে। আমি আমার বোনের অত দূরে পাঠিয়ে ঠিক থাকবো? দেখো কুষাণ, চাইলে সবই সম্ভব। আজকালকার যুগে ভালো ছেলে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। সেখানে আত্মীয়দের মধ্যে আত্মীয় করলে আরও সেটা ভালোই হবে। তুষার ভালো, ওর বাবা মা সবই ভালো। কুয়াশা ওদের সাথে ভালো থাকবে। তুষারের বাবা মাকে দেখলে না, বিয়ের প্রস্তাব না করে দেওয়ার পরও কেমন স্বাভাবিক ব্যবহার করেছিল। তাছাড়া বাবাও শেষ মুহূর্তে এসে তুষারকে কুয়াশার বিয়ের প্রস্তাব দিয়েছে। আমরা মেয়ে পক্ষ হয়ে প্রস্তাব পাঠাবো, কুয়াশাও তো রাজি ছিল না। আচ্ছা আমি বলি, এখনই বিয়ে দিয়ে লাফিও না। বিয়ে দেওয়া তো পালিয়ে যাচ্ছি না। তোমরা নিজেদেরকে একটু সামলিয়ে ওঠো, তারপর বিয়ের কথা ভেবো। তাছাড়া পরপর 3 জনের মৃত্যুর পর বিয়ের কথা উঠালে বাড়ির লোকজন জানলে কি বলবে? অফিস নিয়ে কিছু ভেবেছো? তুমি আর মেঘ দুজনে এবার বাবাদের ব্যবসাটা ধরো, নাহলে তো ব্যবসা ডুববে। ঠিকই বলছো। তোমার কুয়াশাটাকে বুঝিও, পাগলিটার মাথায় মাঝে মধ্যে কি পাগলামি চাপে। এসবের জন্য না ভুলে কোনো সিদ্ধান্ত নিয়ে জীবনটা নষ্ট করে না ফেলে। তুমি চিন্তা করো না, আমরা সবাই আছি, কুয়াশাকে সামলে নেব। বাচ্চা অবশ্য ঠিক হয়ে যাবে। শোকে আছে, কি থেকে কি করবে বুঝতে পারছে না, জ্বরে ফুল বকছে। ওর কথায় কষ্ট নিও না। আমি ওর কথায় কষ্ট পাইনি, শুধু ওকে নিয়ে টেনশন হয়। আমারও তো বোন, ওকে বুঝিয়ে আমি বাবা মা ছাড়া সব কিছু এলোমেলো লাগছে। কি থেকে কি করব বুঝতে পারছি না কিছু, খুব অসহায় লাগছে। কুয়াশা আর কিছু শুনতে ইচ্ছেই করলো না। ধীর পায়ে প্রস্থান করলো রুমে। রুমে গিয়ে চুপচাপ বসে রইলো। কি হচ্ছে তার সাথে? ভাগ্য তার সাথে লুকোচুরি খেলছে। এর শেষ কোথায়? কার সঙ্গে জুড়বে ভাগ্য? মানুষের একটা জিনিস অল্পই ভালো লাগে, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না। ঠিক তেমনই তুষার কুয়াশার কান্না মাখা মুখশ্রী দেখিয়ে প্রেমে পড়ে গেলেও এই কান্নাটা এখন অসহ্য লাগে। এখন তার কান্না দেখলে ওর মনে কুষ্ঠিরতার অসহনীয়ত ব্যথা করে। হাসি খুশি মেয়েটা এক দমকা জোরে মুচড়ে পড়েছে। তার এমন কষ্টে তার পাশে থাকার অধিকারটুকুও নেই। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। বাবা মার মৃত্যুতে কোনো সন্তান সান্ত্বনা কাজই দেয় না, যদিও দেওয়া হয় সেটার কাজ দেয় না। কথায় আছে, যার যায় সেই বোঝে। তুষার মাথা ব্যথা করছিল। মায়ের কাছে কফি চেয়ে সোফায় কুশন আরামদায়ক করে শুয়ে নিজের মাথা নিজেই টিপছে। তিশা কফি এনে দিয়ে বলল, কফিটা খেয়ে একটা মাথা ব্যথার ওষুধ খা, দেখবি কমে যাবে। যা হচ্ছে কিছু বুঝতে পারছি না। কেন, আবার কি হলো? কুয়াশা নাকি কী সব ভুলভাল পাগলামি করছে। ওর ভাইয়ের সাথেও নাকি সকালে ঝগড়াঝাটি করেছে। ওর সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কীভাবে যে সবটা সামলাবে।
কফিতে চুমুক দিতে গিয়েও কুয়াশার কথা শুনে থেমে গেল। বলল, কি পাগলামি করছে? তুতুল সে সব ও তো খুলে বলেনি, বলল বিয়ে কোনো বিষয়। তুষার দীর্ঘশ্বাস ছেড়ে কফিতে চুমুক দিল, আর কোনো প্রশ্ন করল না। জীবনটা দিনকে দিন কঠিন হয়ে পড়েছে, অথচ ও ভেবেছিল কুয়াশাকে পেয়েতে ও কষ্ট করতেই হবে না, সহজেই হাসিল করতে পারবে। কিন্তু যেই মানুষটা তাকেই চায় না, তাকে কিভাবে নিজের করবে? জোর করে আর যাই হোক, ভালোবাসা, সংসার, জীবনের পথ চলা তো হয় না। তুষার চুপচাপ কফি খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়ল। ঘুমটা বেশি দরকার, মাথার মধ্যে পোকাগুলো ঝিঝিয়ে ধরে ডেকেই চলেছে। তিশা বেগম ছেলের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি জানি তুই কুয়াশাকে ভালোবাসিস, কিন্তু কি করার, ওদের তো জোর করতে পারি না। আমার মেয়ের সংসার জড়িয়ে আছে। ছেলেটা যা হোক একটু বিয়ের জন্য রাজি হয়েছিল, সেটাও হলো না। এখন চোখের সামনে ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যেতে দেখবে, ওর কষ্ট হবে। নিজেও কোনো মেয়ের সাথে জড়াতে চাইবে না, আর চাইলেও মেয়েটার সাথে কি সুখী হবে? আর মেয়েটাই বা কেন নিজের স্বামীর মনে অন্য মেয়ের বসবাস মেনে নিয়ে সংসার করবে? আমি কি করব এই ছেলেকে নিয়ে? কিভাবে বোঝাবো ওকে? মনের ওপর কারোর জোর চলে না। মা হিসাবে নিজেকে আজ ব্যর্থ মনে হচ্ছে। ছেলে মেয়েদের জন্য কিছু করতে পারছি না, হাত পা অদৃশ্য শিকল দিয়ে বাঁধা। সেদিনের ঝগড়াঝাটির পর সব শান্ত থমথমে হয়ে গেছে, যেন আবার কোনো ঝড় আসার পূর্ব মুহূর্ত জানান দিচ্ছে। সেটা কেমন ঝড়? সুখ নাকি দুঃখের? ঝড় আবার সুখের হয় কিভাবে? ঝড় মানেই তো সব লন্ড ভণ্ড ধ্বংস ছাড় খাড় এলোমেলো করে দিয়ে যায়, সেখানে সুখ শব্দটা যায় না। কিন্তু এই ঝড় আসতে বেশি সময় নিল না। আবার একটা প্রিয় মানুষের মৃত্যু। মানুষগুলো একটার পর একটা ধাক্কা সহ্য করে উঠতে না উঠতেই আবার ধাক্কা। আর কতটা সহ্য করবে তারা? বাড়ির দুই ভাই অ্যাক্সিডেন্টের মৃত্যুর পর বাড়ির বড় বউয়ের স্ট্রোকে মৃত্যু। এবার ছোট বউ মুন্নি বেগম ওয়াশরুমে পড়ে গিয়ে মাথা ফেটে পড়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে ওরা হসপিটালে আনতে দেরি করে ফেলায় বাঁচানো সম্ভব হয়নি। আবার মৃত্যুতে সকলে যেন একটা পাথরে পরিণত হয়েছে। আর কত দুঃখ, কষ্ট ও হারানোর বেদনা সহ্য করার আছে? হুট করেই কেন সাজানো পরিবার এলোমেলো হয়ে গেল? কেন এমন ঝড় এলো? যে ঝড় মানুষকে কেড়ে নেয়, সে কেন আসে বারে বারে? কেন কেন? কয়েক মাসের মধ্যেই সবাই আস্তে ধীরেই স্বাভাবিক হতেই শুরু করেছে। তুতুল ও পাখির বাবা মারা কয়েকদিন পরপর এসে ছেলে মেয়েদের সাথে দেখা করে যায়। ওদের বাসায় গিয়ে বেরিয়ে আসতে বলে, কিন্তু ওরা রাজি হয় না। সবাই স্বাভাবিক হলেও কুয়াশা যেন সেই একই জায়গায় থেমে আছে। নিজেকে পুরোপুরি ঘরবন্দি করে নিয়েছে। নিজের জগতে ও ছাড়া কেউ নেই। বাসার কারোর সাথেও তেমন কথা বলে না, সময় কাটায় না। সামনে বিসিএস পরীক্ষা দেওয়ার কথা থাকলেও সেটার ওপরে আর আগ্রহ পাচ্ছে না। মাস্টার্সের ফর্ম তুলবে। কুয়াশার এমন অস্বাভাবিকতা বাসার সবার চোখেই পড়েছে। ওরাও সাথে মিশতে গিয়েও কুয়াশা এড়িয়ে যাচ্ছে। মাঝে মাঝে ও একা একা কথা বলে। প্রথম কেউ বিষয়টা সেভাবে না নিলেও এখন বেশ চোখে লাগছে। ভীতিকর পরিস্থিতিও যে মানসিক রোগী হয়ে যাচ্ছে, অল্প থেকে ট্রিটমেন্ট দরকার। কুষাণ আর মেঘ ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। বাসায় কি হচ্ছে সেটার দিকে ওদের তেমন খেয়াল নেই। আগে থেকে ব্যবসায় কোনো কাজ বাবা চাচা ওদের জোরে জড়ায়নি, তাই এখন সব সামলাতেই হিমশিম খাচ্ছে। কুষাণ বাসায় এসে ফ্রেশ হয়ে একটু শুয়েছে। পাখি থমথমে মুখে রুমে ঢুকে বলল, শোলে কেন খাবে না? খেয়েছিলাম, পেট ভরে না, খেলেও চলবে, তোমরা খেয়ে নাও। তোমার সাথে কুয়াশার ব্যাপার ইম্পর্টেন্ট কথা আছে। কি হয়েছে? আবার কি রাজকে বিয়ে করার জন্য? না, কুশু অস্বাভাবিক ব্যবহার করছে, একা একা কথা বলছে। মনে হচ্ছে ও মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। ব্যাপারটা প্রথমে সেভাবে না দেখলো, এখন তার তীব্রতা লক্ষ্য করছি। কুষাণ শোয়া থেকে উঠে বসলো। কাজের চাপেই বোনের সাথে কথা বলাই হয় না। সেদিনের পরও আর কথাই বলা হয়নি। সেভাবেই হঠাৎ এমন কথা শুনলেই যে কেউ চমকাবে। কি বলছে এসব? বাবা মাকে হারিয়ে এখন কি বোনকে হারাতে হবে? রিল্যাক্স, দেখো ও ডক্টর দেখানো উচিত। এভাবে থাকলে আরো অসুস্থ হয়ে যাবে। সঠিক কাউন্সিলিং নিলে সুস্থ হয়ে উঠবে। কুষাণ কিছু বলল না। উঠে রুম থেকে বের হয়ে কুয়াশার রুমে গেল। তার এমন একটা কথা কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তার বোন পাগল হয়ে যাচ্ছে।
ভাই হিসেবে সে তার বোনকে আগলে রাখতে পারছে না। ওর রুমে গিয়ে দেখলো কুয়াশা বই ঘাটাঘাটি করতে করতে নিজেই কথা বলছে। ও চমকিয়ে তাকিয়ে রইল। ও চুপচাপ দাঁড়িয়ে রইল। কুয়াশা কুষাণকে খেয়াল হতেই বলল, শোনো ভাইয়া, আমি বিসিএস এক্সাম দিব না, মাস্টার্সে ভর্তি হব। আমি আব্বু আম্মুকে বলেছি, ওরা বলেছে আমার যা ভালো মনে হয় সেটা করতে। তুই কিন্তু আমাকে বাধা দিতে পারবি না। বোনের কথায় কুষাণ দফায় দফায় চমকে উঠল, নির্বাক হয়ে চেয়ে রইল। চোখটা অনেকদিন পর আবার জ্বালা করে উঠল। এতদিন কাজের চাপে দুঃখগুলো চাপা পড়ে গিয়েছিল, কিন্তু বোনের এমন অস্বাভাবিকতায় সবটা আবার জেগে উঠল। কিভাবে ঠিক করবে, কিভাবে সুস্থ করবে? কুষাণের নিজেকে পাগল পাগল লাগলো।